দেখো এবিটিএ 885 পৃষ্ঠা হলো 2025 সালের 2024-25-এর টেস্ট পেপারের 885 পৃষ্ঠার অঙ্কগুলো আজকে তোমাদেরকে করে দেখাবো। প্রথম প্রশ্নটা ভালো করে পড়ো। হরিশ ও রাকেশ একসাথে একটি ব্যবসা শুরু করেন। হরিশ 7,000 টাকা 9 মাসের জন্য, রাকেশ 12,000 টাকা 7 মাসের জন্য ওই ব্যবসায় নিয়োজিত করে। যদি মোট লভ্যাংশ 2,730 টাকা হয় তবে হরিশের লভ্যাংশ কত হবে? খুবই সোজা অঙ্ক। তাহলে 1 মাস হিসাবে হরিশের মূলধন কাটে, 9 মাস কেটেছে, আর 1 মাস হিসাবে রাকেশের মূলধন কাটে, 7 মাস কেটেছে। তো তাদের মূলধনের অনুপাত করলাম, বেরিয়ে গেল। কাটাকুটি করেছি, 63 84, শূন্যগুলো প্রথমে কেটেছি, তারপরে 7 দিয়ে কেটেছি, তারপরে 3 দিয়ে কেটেছি। তা হরিশের লভ্যাংশ কত হবে? মোট যে লাভ তাকে আনুপাতিক যে ভাগ হার হয়েছে 3, আর 4 আর 3 কত 7। তাহলে কাটাকুটি করলাম, 390কে 3 দিয়ে গুণ করে এটা বেরিয়ে গেল। এবার 2 নম্বরের যে অঙ্কটা ভালো করে দেখবে। 2 নম্বরের অঙ্কটা বেশ ভালো অঙ্ক দিয়েছে। 2/√3/5 প্লাস √108 ইজুকাল টু x√3। তাহলে এক্সের মানটা বার করতে দিয়েছে। তো কিরম করে করেছি তোমরা একটু খেয়াল করো। এখানে যে পোর্শনটা আছে সেটাই রেখেছি, 108কে ভাঙিয়ে নিয়েছি, ভাঙিয়ে নিয়ে সেটা লিখেছি। লেখার পরে 2√3/5, এখানে কটা 2 আছে? দুটো 2, একটা 2 বাইরে বেরোলো, দুটো 3 আছে, একটা 3 বাইরে বেরোলো, ঠিক আছে তো? হ্যাঁ, আর রইল কি? একটা 3 রয়ে গেল, তো সেটা রুটের মধ্যে রয়ে গেল। তা 2√3/5 3 দুগুণে কত? 6√3 ইজুকাল টু x√3। এবার এটা তাহলে কত আছে? 1, তাহলে 5 আর 1 লসাগু কত? 5, 5 একে 5, 5 দিয়ে 5কে ভাগ করলে কত হয়? 5 দিয়ে 5কে ভাগ করলে লসাগু করলাম, 5 আর 1 লসাগু 5 হলো, 5 দিয়ে 5কে ভাগ করলে 1 হয়, 1 এর সাথে 2√3 গুণ করলে 2√3 হলো যোগ, এবার 1 দিয়ে 5কে ভাগ করলে 5 হয়, 5 6 30, 30√3, তাহলে x√3 এদিকে যা আছে তাই রইল। তাহলে এখানে কি রইল? 2√3, আর এখানে কত রইল? 30√3। তুমি 33√3 করতে পারতে, হ্যাঁ, সেরকম করেও করা যায়। 2√3 প্রায় 32√3, 2√3 প্লাস 30√3, তাহলে কত হলো? 32√3। আমরা √3টা কমন নিলাম, তা 2 প্লাস 30 32, একটু কেটে ফেলেছি আর কি। এখানে তোমরা এরকম করে করে দিতে পারো, যেরকম 2√3 আর 30√3, তাহলে 32√3, আর এখানে কত রইল? ক্রস গুণ করে দাও, 5x√3। এবার পক্ষান্তর করে নাও, তাহলে 5x√3 সমান সমান 32√3। তাহলে এক্সের ভ্যালুটা বার করবো আমরা। এক্সের ভ্যালুটা বার করতে গেলে 32, এখানে কত আছে? √3, আর 5√3 তলায় চলে এলো, √3 কেটে গেল, এক্স সমান সমান কত? 32/5। একটু বেশি খাটনি করে ফেলেছি, যাই হোক, তোমরা এইভাবে করে ফেলতে পারবে, কোনো অসুবিধা নেই। যে এরমভাবে করবে, হ্যাঁ, মানে অঙ্ক করার সময় যেটাই মাথায় আসে সেটা হয়ে যায়, অত চিন্তা করার থাকে না। হ্যাঁ, তারপরে যে অঙ্কটা বেশ ভালো অঙ্ক। ও কেন্দ্রবৃত্ত এবি ও সিডি যা দুটি দৈর্ঘ্য সমান। তাহলে এবি এখান থেকে একটা জাট এনেছে, আর সিডি এখান থেকে একটা জাট এনেছে। এখান থেকে এবি যায় দৈর্ঘ্য যা, সিডি যায় দৈর্ঘ্য তা। এবার অঙ্কটা আমরা কিভাবে করেছি? এওবি কোণ কত ডিগ্রি দিয়েছে? 60 ডিগ্রি দিয়েছে। তাহলে এওবি যদি 60 ডিগ্রি হয়, তাহলে সিওডিও কত হবে? 60 ডিগ্রি, বিপরীত কোণ হয়েছে। আর ওডি সমান সমান ওসি, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ, বুঝতে পারছো তো? একই বৃত্তের ব্যাসার্ধ, ওডি সমান সমান ওসি, একই বৃত্তের ব্যাসার্ধ। আর এটা হচ্ছে বিপ্রতীপ, এওবি কোণ যা হবে সিওডি কোণ তাই হবে, বিপ্রতীপ কোণ। তা ওডিসি সমান সমান ওসিডি, ওডি আর ওসি যদি সমান হয়, তাহলে বিপরীত কোণগুলো কী হয়? এই বিপরীত কোণগুলো সমান বাহুদ্বয়ের বিপরীত কোণ কী? তারা সমান হবে, ঠিক আছে তো? তাহলে এটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে এই দুটো কোণ কত ডিগ্রি হবে? ত্রিভুজে এই একটা ত্রিভুজ হয়ে গেছে, ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তার মধ্যে একটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে অপরটা কত হবে? 120 ডিগ্রি। আর তাহলে এক একটা কোণ তাহলে কত ডিগ্রি করে হবে? 60 ডিগ্রি করে হবে।
বুঝতে পারলে তো অঙ্কটা? ক্লিয়ার? খুব ভালো অঙ্ক, ছোট্টর মধ্যে খুব ভালো অঙ্ক দিয়েছে, দেখে নিয়েছো? ক্যামেরা বন্দি, ক্যামেরাটা অ্যাডজাস্ট করে নিলাম, ঠিক আছে? তারপর নেক্সট ওয়ান। আচ্ছা, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তো? সাবস্ক্রাইব করতে ভুলে যাওনি তো? নাহলে তোমরা ভুলে গেলে চ্যানেলটা আর সাবস্ক্রাইব করা হবে না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যদি ভালো লাগে লাইক বটমে ক্লিক করে দিও, কমেন্টসে জানিও কেমন লাগলো, আর তোমরা কী জানতে চাও সেটাও কমেন্টসে জানাতে পারো। আমি চেষ্টা করব তোমাদেরকে সেগুলো সাপ্লাই দেওয়ার, ঠিক আছে? তা তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখো অঙ্কটা কীভাবে করেছি, পরের অঙ্কটায় চলে যাচ্ছি। আর আমি যতটা পারবো তোমাদেরকে চেষ্টা করব কভার করার, এই ভিডিওটা কভার করার চেষ্টা করবো। যাই হোক, এবার অঙ্কটা চলে যাও। খুবই সোজা অঙ্ক। একটি ঘড়ির উন্নতিকোণ 60° এবং সুতোর দৈর্ঘ্য 20√3 মিটার। হ্যাঁ, তাহলে ঘড়িটি মাটি থেকে যে উচ্চতায় আছে, মানে হাইটটা বার করতে হবে, মাটি থেকে কতটা উচ্চতায় আছে। তা ধরে নিলাম ঘড়িটি এই বিন্দুতে রয়েছে, এই বিন্দুতে ঘড়িটির অবস্থান। আর সি বিন্দু দিয়ে মনে করো তুমি ঘুড়ি ঘোরাচ্ছ, আর সি বিন্দু দিয়ে তুমি সুতো ছেড়েছো। এই 20√3 মিটার হচ্ছে সুতোটা, এই যে এসিটা হচ্ছে সুতোটা, তার সুতার দৈর্ঘ্য হচ্ছে এসি 20√3 মিটার। এবার এবিসি ত্রিভুজ ধরে আমি যেরকমভাবে একটা প্যাটার্নে অঙ্কটা করে দিই, সেরকমভাবে করে দিয়েছি। যে এবিসি ত্রিভুজের কী কী পেলাম, এবি বাহু এইচ, এটা ধরলাম, এসি কত 20√3 মিটার সুতোটা, আর এসিবি কোণ কত ডিগ্রি, 60°। তাহলে সাইন থিটা, কেন সাইন থিটা? এখানে লম্বটা আছে, লম্বটা দেখতে পাচ্ছ, তাই তো? আর অতিভুজটা আছে, এখানে কিন্তু লম্ব বাই ভূমি নয়, ভূমিটার আমার কোনো প্রয়োজন নেই, লম্ব আর অতিভুজ, কারণ লম্বটা আমাকে বার করতে হবে শুধু, কারণ এটা হচ্ছে ভূমি, ভূমি থেকে এই কত উঁচুতে আছে ঘড়িটা, এখানে ঘড়িটার অবস্থান। এবার সাইন থিটা লম্ব বাই অতিভুজ, তার সাইন 60° সমান সমান এবি বাই এসি, লম্ব হচ্ছে এবি আর অতিভুজ হচ্ছে এসি। সাইন 60° মান হচ্ছে √3/2, এবির মান হচ্ছে এইচ আর এসির মান হচ্ছে 20√3। এবার ক্রস গুণ হলো 2h, আর √3 আর √3 গুণ করলে শুধু 3, 3-এর সাথে 20 গুণ করলে কত হয়ে গেল, 60। ক্লিয়ার? তাহলে এই সমান সমান কত হলো, 60/2, তাহলে এই সমান সমান 30। তাহলে ঘড়িটি মাটি থেকে কত মিটার উঁচুতে রয়েছে, 30 মিটার উঁচুতে রয়েছে। তারপরে যে কোশ্চেনটা 5-এর অঙ্কটা, এটাও সোজা অঙ্ক। এটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমিতলের ক্ষেত্রফলের √5 গুণ হলে শঙ্কুটির উচ্চতা ব্যাসার্ধের অনুপাত কত? তো লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে πr/l, আর লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ক্ষেত্রফল কত, πr²। এই দুটো ফর্মুলা আমরা জানি। একটা হচ্ছে লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল πr/l, আর লম্ববৃত্তাকার ভূমিতলের ক্ষেত্রফল হচ্ছে πr²। তাহলে πr/lটা কি, ভূমিতলের ক্ষেত্রফলের √5 গুণ। এটা আমরা প্রশ্ন অনুসারে করে ফেললাম। ক্লিয়ার? প্রশ্ন অনুসারে করে πr/lটা কি ও বলেই দিয়েছে, মানে ভূমিতলের ক্ষেত্রফলের √5 গুণ। সাজিয়ে নিলাম, এলকে রেখে πrটাকে কী করলাম, পাঠিয়ে দিলাম। তাহলে πrটা একটু স্টেপ জাম্প এখানে করে দিয়েছি। হ্যাঁ, এলকে রেখে πrটাকে এই যে এখানে, তাহলে এলকে রেখে দিলাম, তাহলে √5 πr², তার তাহলে কী হয়ে যাবে, πr হয়ে যাবে। এবার √5 রইল, পাই কেটে গেল, আর এখানে স্কোয়ার আছে আর এখানে একটা আছে, তাহলে একটা আর রয়ে গেল। ঠিক আছে, বুঝতে পারলো তো? তাহলে এল মানে কি, √a² প্লাস r², কারণ আমরা কি জানি, a² = a² প্লাস r², অতিভুজ স্কোয়ার = লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এই লম্ববৃত্তাকার শঙ্কুর ফর্মুলা। এলটা হচ্ছে অতিভুজ, তির্যক উচ্চতা। হ্যাঁ, এটা ক্লিয়ার? তাহলে এল সমান সমান কত হবে, √a² প্লাস r², সেটাই এখানে লেখা হয়েছে। তাহলে এবার স্কোয়ারিং বসছে, উভয় পক্ষকে আমরা বর্গ করব, উভয় পক্ষকে যখন বর্গ করব, তাহলে কি √/ উঠে যাবে। তাহলে √5² শুধু 5 হয়ে গেল, আর r² হলো। তাহলে এবার দেখো কীভাবে ক্যালকুলেশনটা করেছি, একটু দেখে নাও, তোমরা বুঝতে পেরে যাবে, কোনো অসুবিধা হবে না অঙ্কটা, সেরকমভাবেই আমি করে দিয়েছি। এবার h² অনুপাত চেয়েছে, তাহলে r²টাকে গুণে আছে, এবারে কি ভাগ হয়ে গেল, তাহলে h/r স্কোয়ার তুলছি, তাহলে স্কোয়ার তুলতে গেলে কী করতে হবে, প্লাস মাইনাস √4 করলাম। হ্যাঁ, তাহলে 4-এর বর্গমূল কত, 2, তাহলে 2-এর তাহলে কত থাকে 1, তাহলে h/r = 2/1, তাহলে therefore h/r = কত, 2:1। ক্লিয়ার অঙ্কটা? নিশ্চয়ই বুঝতে পেরে গেছো, ভালো করে তোমরা দেখে নাও, বোঝার চেষ্টা করবে অঙ্কগুলো, নিশ্চয়ই বুঝতে পারবে, কোনো অসুবিধা নেই। ঠান্ডা মাথায় তোমরা অঙ্কগুলো খালি প্র্যাকটিস করে যাও, আমি তোমাদেরকে সলভ করে দেখিয়ে দিচ্ছি, তোমরা প্র্যাকটিস করো, তাহলেই হবে।
এবার দেখো কি বলেছে পরের যে অঙ্কটা, খুবই সোজা অঙ্ক আছে, কোনো কঠিন অঙ্ক নেই। দেখো পড়ো। একটি পরীক্ষায় 14 জন ছাত্রছাত্রীর প্রাপ্ত নম্বরগুলি পরপর তোমরা দিয়ে দিয়েছে, সেটা একটু কি নেই। তার সংখ্যা গুরুমান, যে সংখ্যাটা ওই রাশিতত্ত্বের মধ্যে সবচেয়ে বেশি বার থাকে সেটাই হচ্ছে সংখ্যা গুরুমান। তাহলে এখানে দেখতে পাচ্ছি 25 হচ্ছে সবচেয়ে বেশি বার আছে, তাই জন্য হয়ে গেল। তারপরে যে অঙ্কটা, শূন্যস্থান পূরণ, যে দুয়ের দাগে, যে দ্বিঘাত সমীকরণে দুটি বীজ 1 আর -2, দুটো বীজ আমরা সাধারণত কি ধরে করি, আলফা আর বিটা ধরে করি। তা সমীকরণের সূত্রটি কি? x স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল x প্লাস বীজদ্বয়ের গুণফল সমান সমান কি 0। এটা হচ্ছে সূত্রটা। এই সূত্রটা ভালো করে খেয়াল করে নিও। এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল 1 প্লাস আর একটা বীজ কত দিয়েছে -2, একটা বীজ হচ্ছে 1 আর একটা বীজ কত দিয়েছে -2 দিয়েছে, এক্স, এই যে এক্সটা প্লাস আর বীজদ্বয়ের গুণফল 1 গুণ -2, তাহলে এক্স স্কোয়ার 1 থেকে -2 গেলে কত হয় -1, -1 এক্স মাইনাস এক্স এক্স, যেই ব্র্যাকেটটা তুললাম তো মাইনাসে মাইনাসে কী হয়ে গেল, প্লাস হয়ে গেল। এখানে -1 ছিল, -1 যেই ব্র্যাকেটটা তুললাম তার +1 হয়ে গেল। +1 সাথে যদি এক্স গুণ করি এক্স হয়ে যাবে, আর প্লাসে মাইনাসে কি -2, আবার যেই ব্র্যাকেটটা তুলছি প্লাসে মাইনাসে কি মাইনাস হয়ে গেল। ক্লিয়ার? তারপর 2 এর অঙ্কটা, নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা সুদে 1 বছরে চক্রবৃদ্ধি সুদের পরিমাণ এবং সরল সুদের পরিমাণ কী হবে, সমান হবে। একদম পরিষ্কার হিসাব। এটা এই ধরনের অঙ্কটা বহুবার করেছি, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, বলে দিলাম। এই ধরনের অঙ্ক আসার সম্ভাবনা আছে, হিট হতে পারে এবার। তা তোমরা সুদের হারটা যে কোনো ধরে করবে। যদি সবসময় আগেও বলেছি, আগের অঙ্কতেও বলেছি যে সিম্পল ইন্টারেস্ট আর চক্রবৃদ্ধি যে সুদ, সেটা সমান হয় যখন সময় 1 বছর থাকে। সুদের হার যদি একই থাকে, সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের পরিমাণ সমান হবে কখন, যখন বছরটা 1 বছর থাকবে। এটা যদি একই জায়গায় 2 হয়ে যায় তাহলে কিন্তু সরল সুদের থেকে চক্রবৃদ্ধি সুদের পরিমাণটা কি বেশি হয়ে যাবে, হতেই হবে। তোমাকে বিভিন্নভাবে বিভিন্ন পার্সেন্টেজ ধরে আমি অঙ্কটা করেছি, পাটিগণিত পোর্শনগুলো দেখবে, আগেও হয় টেস্ট পেপারের পেজে পেয়ে যাবে। আমরা ধরে নিলাম, এটা এগুলো সবই ধরলাম, আসলে 100 টাকা সুদের হার 2%, তুমি 3% ধরে করতে পারো, 4% ধরতে পারো, 5, 6 যা খুশি ধরে করতে পারো, কিন্তু সময়টা 1 বছর। তাহলে এসআই পি ইন্টু আর ইন্টু টি ডিভাইডেড বাই 100, এটা কিন্তু আর, এটা জানো তোমরা। তাহলে পি এর জায়গায় 100 বসালাম, টি আর এর জায়গায় 2, আর সময় কিন্তু 1। তাহলে কাটাকুটি করলাম, কত 2 একে 2, 100 কেটে গেল। তা চক্রবৃদ্ধি সুদের ফর্মুলাটা আবার লিখলাম, এই যে লিখেছি, মানগুলো বসিয়েছি, সময় কত এন কত 1। এবার 100, এগুলো তো জানোই, 100 কেটে গেল, 102 থেকে 100 গেল 2, সেই এখানেও দেখো 2 টাকা, এখানেও 2 টাকা, তার মানে কি 1 বছরে চক্রবৃদ্ধি কী হবে, সমান হবে, এই যে সমান। 3-এরটাও খুবই সোজা অঙ্ক, খুবই সোজা অঙ্ক দিয়েছে। 3-এর অঙ্কটাও যে দিয়েছে খুব সোজা অঙ্ক দিয়েছে। দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 3 সেমি আর 5 সেমি। তাহলে বৃত্ত দুটি পরস্পরকে কি বহিঃস্পর্শ করেছে, মানে বাইরের দিকটি স্পর্শ করেছে। তাহলে বৃত্ত দুটির কেন্দ্রদের মধ্যে দূরত্ব কী হবে, কত হবে? এটা 3 সেমি, এখান থেকে এতটা কত 3 সেমি, আর এখান থেকে এতটা কত 5 সেমি। তাহলে টোটালটা কত হবে? এই সরি, ক্যামেরা বন্দি হয়নি। এই যে একটা বৃত্ত এঁকেছি 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট, আর একটা বৃত্ত এঁকেছি কি 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট। তাহলে কেন্দ্রদ্বয় এখানে হচ্ছে এ একটা কেন্দ্র আর বি একটা কেন্দ্র। তাহলে এ বি এর মধ্যে দূরত্ব কত, 5 আর 3 8 সেমি। ক্লিয়ার? তারপরে দেখো তারপরের যে অঙ্কটা, 25 সেমি উচ্চতা বিশিষ্ট একটি লোহার তৈরি ফাঁপা চোঙের বহির্ব্যাসার্ধ 7 সেমি এবং অন্তর্ব্যাসার্ধ কত 5 সেমি। তা চোঙটি লোহার পরিমাণ কত, মানে আয়তন, কতটা লোহা আছে সেটা বার করতে হবে। আয়তন দেখো ফর্মুলা লিখেছি, ফাঁপা লোহা চোঙের আয়তন হচ্ছে πh r স্কোয়ার মাইনাস r স্কোয়ার। এটা এবার মানগুলো খালি পুট করেছি, এই যে জায়গায় 25, আর এর জায়গায় 7, আর এর জায়গায় 7, এবার ক্যালকুলেশন করেছি, কীভাবে ক্যালকুলেশন করেছি ভালো করে দেখে নাও। ঠিক আছে, ঠান্ডা মাথায় চিন্তা করো, অঙ্কটা বেড়ে যাবে। তারপরে আমরা নেক্সট ওয়ানে যাব। নেক্সট ওয়ান হচ্ছে cos 5 থিটা ইজ ইকুয়াল টু সাইন 30 ডিগ্রি। তা থিটার মান বার করতে হবে, খুবই সোজা অঙ্ক। তাহলে cos 5 থিটা ইজ ইকুয়াল টু সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে আমার কাছে 30, তাহলে 90 থেকে 30 গেলে কত 60, তাহলে 90 বিয়োগ 60 লিখলাম। তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কি cos থিটা, বসিয়ে দিলাম cos থিটা। ক্লিয়ার? তা cos আর cos কেটে গেল, তা 5 থিটা ইজ ইকুয়াল টু 60, তাহলে থিটা সমান সমান 60/5, 5 × 60। তা থিটার মান কত হয়ে গেল, খুব ভালো অঙ্ক।
6 অঙ্কটা 5 সোজা। হ্যাঁ, এতক্ষণ যা পেলাম সবই সোজা। x1 x2 x3 xn, এই n সংখ্যক সংখ্যার গড় হচ্ছে x বার হলে এর গড় কত হবে এটা বার করতে দিয়েছে। হ্যাঁ, এটা একটু স্ট্যান্ডার্ড অঙ্ক। অঙ্ক থেকে ঘাবড়ে যেও না, খালি কায়দাগুলো দেখে নাও। প্রশ্ন দেখবে, বিভিন্ন প্রশ্ন বিভিন্নভাবে উত্তর, প্রশ্ন থেকে ঘাবড়াবে না। তাহলে তাদের কী কী দিয়েছে? গড় দিয়েছে n সংখ্যক, সংখ্যাটা কত? n। তা আমরা কী করি? সংখ্যাটা দিয়ে আমরা ভাগ করি, গড় মানে সমষ্টিটাকে সংখ্যা দিয়ে ভাগ করি, তাই তো? এটা আমরা শিখেছি তো। আমি যদি বলি 1 2 3-এর গড় কত, তখন কী করি? 1 + 2 + 3 করি, আর কটা সংখ্যা? 1 2 3টে, 3 দিয়ে ভাগ করে দিই। তাহলে গড় কত হয়ে গেল? 2 × 3 3 × 6, 6/3 3 × 6, এরকম ব্যাপার। এই গড় বেরিয়ে গেল। তাহলে সেই যোগফলটাকে আমরা কী করব? সংখ্যাটা n দিয়ে ভাগ করলাম। তারপরে যে দিয়েছে k x1 k x2 k x3 প্লাস কত অবধি টেনেছে? এত অবধি। এর গড় কত? গড় কত হবে সেটা বার করতে দিয়েছে। তো সেরকমভাবেই আমরা বার করলাম। দেখো, একদম সোজা সাপটা হিসাব। এখানে কী করেছি? কেটাকে কমন নিয়ে নিয়েছি। তা কেটা যেই কমন নিয়েছি, তাহলে কী হয়ে গেছে? এই যে পোর্শনটা, কে বাদ দিয়ে যে পোর্শনটা আছে, ওটার মান কতবার বেরিয়েছে? এইটা সমান সমান তো এইটা। এটা সমান সমান তো এইটা বেরিয়েছে। তাহলে এইটার জায়গায় আমরা কী করেছি? এই x বারটা এখানে ঢুকে দিয়েছি। ঠিক আছে? এই যে এইটার জায়গায় এটা ঢুকেছে। তাহলে বেরিয়ে গেল, গড় বেরিয়ে গেল। বুঝতে পারলে অঙ্কটা? নিশ্চয়ই বুঝতে পেরেছ। ভালো করে প্র্যাকটিস করো, এটা ভালো অঙ্ক, আসতে পারে। তারপরের যে অঙ্কটা দেখো, 3-এর দাগের, তাই তো? 3-এর দাগেই তো হবে একের অঙ্কটা। বার্ষিক r/2% সরল সুদের হারে 2p টাকার t বছরের সুদে আসলে হলো এত টাকা। এটা সত্য না মিথ্যা যাচাই করতে হবে। তা আসল হচ্ছে 2p টাকা, সুদের হার r%, কত দিয়েছে? r/2%, সময় কত? t বছর। তাহলে এসআই কত বার করেছি? p এর জায়গায় p এর ভ্যালু, r এর জায়গায় r এর ভ্যালু, r/2, r এর জায়গায় কত? r/2, আর t এর জায়গায় t 100। এবার আমরা কী করেছি? এই 2 আর এই 2 কী করেছি? কেটে দিয়েছি। 2 আর 2 যদি কেটে দিই, তাহলে কী রইল উপরে? p আর t, তাহলে কত? 100। তাহলে সুদ আসল কত হবে? দেখো, সুদ আসলটা কী বার করেছি? দেখো, যোগ করে দিয়েছি, আসলের সাথে সুদটা যোগ করেছি। তাহলে বিবৃতিটা কী হয়ে গেল? সত্য। ওরা যা দিয়েছে আমাদের তার সাথে কি হুবহু মিলে গেছে, তাই জন্য বিবৃতিটা কী হয়ে গেল? সত্য হয়ে গেল। তাহলে বুঝতে পারলো অঙ্কটা? নিশ্চয়ই কোনো অসুবিধা নেই। অঙ্ক কোশ্চেনটা ভালো করে পড়বে, অর্থটা বুঝবে, অঙ্ক করে যাবে। 2-এর দাগের অঙ্কটা দেখে নাও। 2a = 3b = 4c হলে a/b/c = 2:3:4 হবে। দেখো মেলে কিনা, ওরা যে অ্যান্সারটা দিয়েছে তার সাথে মেলে কিনা। আমরা কে ধরে নিলাম। অনেকে অনেকভাবে অঙ্কটা করে, দেখে নাও। আমি কে ধরে অঙ্কটা করে দিয়েছি। তাহলে 2a যদি কে 2a = যদি k হয়, তাহলে a = কত? k/2। এরকম b এর মানটা বার করলাম, c এর মানটা বার করলাম। তাহলে a/b/c, a এর ভ্যালু পুট করলাম, b এর ভ্যালু পুট করলাম, c এর ভ্যালু পুট করলাম। তাহলে কী করলাম? 2 3 4 এর লসাগু করলাম 12। এবার 6 2 কত? 12, 3 4 12, 3 4 12। এই যে এই পোর্শনটা পেয়ে গেলাম, কে কেটে গেল। তাহলে 6:4:3 অ্যান্সার হয়ে গেল। এবার 3-এর দাগেরটা, 3টি অসমরেখ বিন্দু দিয়ে অসংখ্য বৃত্ত আঁকা যায়। এই বিবৃতিটা কি? মিথ্যা। 3টি অসমরেখ যদি বিন্দু হয়, তুমি কটা বৃত্ত আঁকতে পারবে? সমরেখ নয়, অসমরেখ বিন্দু দিয়ে। কি কারণ? একটি বৃত্ত আঁকা যায়, এখানে অসংখ্য বলেছে, বিবৃতিটা মিথ্যা হয়ে গেছে। তারপরে দিয়েছে sec স্কোয়ার 18 ডিগ্রি - cos স্কোয়ার 72 ডিগ্রি। তাহলে অ্যান্সারটা কত দিয়েছে দেখো, এর সরলতম মান দিয়েছে 1 বেরোয় কিনা দেখো। তাহলে sec স্কোয়ার 18 ডিগ্রি, তাহলে cot স্কোয়ার 72 ডিগ্রি, তাহলে 90 থেকে 72 বিয়োগ দাও, কত হয়? 18। তাহলে 90 - 18 ডিগ্রি cot স্কোয়ার, তাহলে cot স্কোয়ার 90 ডিগ্রি - থিটা = কি? কি থিটা? tan থিটা। তাহলে tan স্কোয়ার থিটা। তাহলে sec স্কোয়ার থিটা - tan স্কোয়ার থিটার মান কত? 1। তাহলে বিবৃতিটা কি হয়ে গেল? সত্য হয়ে গেল। ওদের অ্যান্সারের সাথে আমার অ্যান্সার মিলে গেল। ওরা যে অ্যান্সারটা দিয়েছে আমরা ক্যালকুলেশন করে দেখবো সেই অ্যান্সারটা আসছে কিনা। মিলে গেলেই সত্য, আর না মিললে মিথ্যা। এবার যে অঙ্কটা, বেশ এই অঙ্ক আগে করেছি। হ্যাঁ, গোলকের ব্যাসার্ধ r, তা গোলকের আয়তন হচ্ছে 4/3 πr3, এটা আমরা জানি। ব্যাসার্ধ যদি দ্বিগুণ হয় তাহলে ব্যাসার্ধ হয় কত? তাহলে ব্যাসার্ধ দ্বিগুণ হলে ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ তো r ছিল, 2 গুণ হলো 2r হয়ে গেল। তখন আয়তন কত হবে? তখন আয়তন কত হবে? আবার 4/3 πr3। আর এর জায়গায় কী করলাম? এই যে ব্যাসার্ধটা দ্বিগুণ হয়ে গেছে। ব্যাসার্ধ দ্বিগুণ হলে ব্যাসার্ধ হবে কত? r ছিল, 2 গুণ করলাম, ব্যাসার্ধ বসালাম। তাহলে 2 এর কিউব হচ্ছে 8 r কিউব। তাহলে কত গুণ হয়ে গেছে? 8 গুণ।
নতুন গোলকটির আয়তন তাহলে কত হবে? কত গুণ বৃদ্ধি পাবে? আয়তন প্রথম গোলকটির আয়তনের কত গুণ হবে? 8 গুণ। এখান থেকে আমরা বার করতে দিতে পারি। আর এই স্টেপটা আমি একটু তোমাদেরকে বেশি করে দিয়েছি, অসুবিধা নেই। শিখে রেখে দাও কিরম করে বার করবো। তাহলে বিবৃতিটা কি হয়ে গেল? মিথ্যা হয়ে গেল। যত গুণ বলেছে আমাদের অ্যান্সারের সাথে যদি মেলে তাহলে অ্যান্সার ঠিক, না মিললে অ্যান্সার ভুল। ওরা বলেছিল দ্বিগুণ হবে, আমাদের বেরিয়েছে 8 গুণ। বিবৃতিটা কি মিথ্যা হয়ে গেল? ক্লিয়ার হয়ে গেছে? বুঝতে পারছো জিনিসগুলো? প্রশ্ন পড়লে জিনিসগুলো বুঝতে পারবে, আর অঙ্ক যত করবে তত তোমাদের ক্লিয়ার হবে, কনসেপশন ক্লিয়ার হবে। তারপরে যে অঙ্কটা, সেটাও খুবই সোজা অঙ্ক। এ তথ্যের মধ্যমান বার করতে দিয়েছে। যেরকম যদি সিঙ্গেল হয়, তা এই চ্যাপ্টারটা যখনই করেছো এই অঙ্কগুলো ছিল। তা প্রথমেই মানের ঊর্ধ্বক্রমে তোমরা সাজিয়ে নেবে। মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিলাম। তাহলে এন কটা আসছে দেখো, 1 2 3 4 5 6 7টা আসছে। তাহলে এটা কি অযুগ্ম? তাহলে মধ্যমান অযুগ্মর ফর্মুলা ফেলবে n প্লাস 1/2 তম পদ। তাহলে n এর মান কত? 7, 7 থেকে 8, 8/2, 4, 4তম পদ কত? 1 2 3 4, তাহলে 9, তাহলে 4তম পদ হচ্ছে 9। তাহলে বিবৃতিটা কি হয়ে গেল? মিথ্যা। ওরা বলেছিল 10, আমাদের অ্যান্সার হলো কত? 9। তাহলে বিবৃতিটা কি মিথ্যা হয়ে গেল। এবার 4 এর দাগে চলে যাও। কি বলেছে 4 এর দাগে? হ্যাঁ, 8% হার চক্রবৃদ্ধি সুদে কোনো মূলধন 8 বছরে কি হবে? দ্বিগুণ হবে। 8 বছরে দ্বিগুণ, তার মানে কি? সেই ফর্মুলা ফেললাম, p × 1 + r/100 টু দি পাওয়ার n। n এর জায়গায় কত? 8 বছর। 8 বছরে দ্বিগুণ হবে। তা দ্বিগুণ হবে মানে কি? এই যে 2 দিয়ে গুণ করলাম। এই ধরনের অঙ্ক করেছো। এবার পিটাকে এপারে নিয়ে চলে গেলাম, পিপি কাটলো 2, তাহলে এইটার মান কত বেরোলো? 2 বেরোলো। আর n বছরে কত হবে? 4 গুণ ধরে নিলাম। n বছরে কত হবে? 4 গুণ। আবার ফর্মুলা ফেললাম, তাহলে 4 গুণ হবে। এবার ক্লিয়ার? তাহলে পিটা আবার ওদিকে নিয়ে চলে গেলাম, কত হলো? 4। এবার 4টাকে কি করলাম? 4টাকে আমরা 2 গুণ 2 করে নিলাম, 2 গুণ 2। তাহলে এবার ভ্যালুগুলো পুট করলাম। কারণ আগে আমরা ভ্যালুটা বার করে ফেলেছি। কি বার করেছি? এই জায়গাটা 2 এর মান কত? এইটা। এইটা সমান 2 হয়, তাহলে 2 এর জায়গায় এটা আমরা পুট করতে পারি। এই 2 এর জায়গায় সেটাই পুট করেছি। এই 2 এর জায়গায় সেটাই পুট করেছি। তাহলে 8 আর 8 এ কত? বেস যদি মিলে যায় পাওয়ারগুলো কি হয়ে যায়? যোগ হয়ে যায়। তাহলে 8 8 এ কত হয়ে গেল? 16 হয়ে গেল। এবার এইটা আর এটা কি হলো? মিলে গেছে। তাহলে n সমান কত? 16। তাহলে 16 বছরে কি হবে? 4 গুণ হবে। এই অঙ্কটা বারবার দিচ্ছে। এই অঙ্কটাও তোমরা করতে পারো, ইম্পর্টেন্ট আছে। ভালো করে করতে পারো মানে কি? তোমাদের করতেই হবে। ভালো নাম্বার পেতে গেলে তোমাদের অঙ্ক করতেই হবে। দেখে নাও। আমি যতটা পারছি তোমাদের অঙ্কগুলো বোঝানোর চেষ্টা করছি, কিন্তু সময় খুবই সংক্ষেপ। হ্যাঁ, অত তো ডিটেলস আমি যেতে পারছি না, কারণ ডাইরেক্ট কন্ট্যাক্ট হলে আই কন্ট্যাক্ট থাকছে না তোমাদের সাথে। তোমরা কোনটা বুঝতে পারছো না বুঝতে পারছো সেটাও বুঝতে পারছি না। তাহলে বিভিন্নভাবে বিভিন্ন প্রসেসে সেটা তো বোঝানোর চেষ্টা করা যায়। হুম, তো যতটা পারছি আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তোমরা সেটা বোঝার চেষ্টা করো। হুম, নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে, কোনো অসুবিধা হবে না। মনে জোর রাখো, ঠিক পারবে। এটা বহুবার অঙ্কটা করেছো, দেখে নাও কীভাবে করেছি। বহুবার পাটিগণিতে আমি এই অঙ্কটা করেছি। এটাও বেশ ভালো অঙ্ক, দেখে নাও পারবে। যেভাবে করেছি দেখে নাও। তাহলে এই পোর্শনটা অনেক সময় নতুন দেয়, কীভাবে করেছি। খুব সুন্দর, খুব সুন্দর অঙ্ক। ওই বছর মোট কত লাভ হয়েছিল সেই লাভটা আমরা বার করে ফেলেছি। মানে প্রথম দ্বিতীয় তৃতীয় আছে, তাহলে প্রথম জনেরটা আর তৃতীয় জনেরটা ধরে নিয়েছি এটা 3x লাগিয়ে দিয়েছি, আর এখানে কত? তৃতীয়টা x, 8x। তা প্রথম আর তৃতীয়র পার্থক্য কত? 60। তাই জন্য প্রশ্ন অনুসারে 8x - 3x, এটা হচ্ছে তৃতীয়, এটা হচ্ছে প্রথম জন। ক্যালকুলেশন করে x এর মান 12। অর্থাৎ প্রথম বন্ধুর লভ্যাংশ কত হবে? 3x ছিল, তা 3 গুণ 12। দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ কত? 5x, 5 গুণ 12। তৃতীয় বন্ধুর লভ্যাংশ 8x, 8 গুণ 12। এই x এর জায়গায় 12 মানটা পুট করেছি। এবার তাহলে এটা লভ্যাংশ, তাহলে মোট লভ্যাংশ বেরিয়ে গেল। এটা মূলধন থেকে লভ্যাংশ, কোনো শর্ত না থাকলে মূলধনটাই লভ্যাংশ, লভ্যাংশের মূলধন। 3 অঙ্কটা দেখে নাও যেভাবে করেছি। x স্কোয়ার ভ্যারিয়েশন y, x স্কোয়ার ভ্যারিয়েশন y কে 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 এখানে কে হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। কি ধ্রুবক? অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে x এর ভ্যালুটা পুট করলাম, y এর ভ্যালুটা পুট করলাম, তাহলে 4 স্কোয়ার কে, তাহলে 4 ইজ ইকুয়াল টু কে। আবার এটা আবার 1 নম্বরটা আবার টুকলাম, x স্কোয়ার ভ্যারিয়েশন y,
এক্স স্কোয়ার কে, এখানেও কে অশূন্য ভেদ দেবো, তাহলে এক্স স্কোয়ার সমান সমান কে এর ভ্যালুটা আবার পুট করে দিলাম 4-এ, তাহলে 4 হয়, প্রমাণিত হয়ে গেল। দেখো কীভাবে করেছি দেখে নাও। মনে হয় না কোনো অসুবিধা হবে তোমাদের বুঝতে, সেরকমভাবে অঙ্কগুলো করেছি, কোনো খুব একটা বেশি স্টেপ জাম্প করিনি। 4 অঙ্কটা দেখো, একটা ইকুয়েশন দিয়েছে, সমীকরণের বীজদ্বয়ের অঙ্ক, বাস্তব ও সমান হবে। তাহলে সমীকরণের বীজদ্বয় বাস্তব আর সমান হবে, এই যে জায়গাটা, এই জায়গাটা কখন হবে? বীজদ্বয় বাস্তব ও সমান কখন হবে? যখন বি স্কোয়ার মাইনাস 4ac = 0 হবে। এটা একদম মাথায় ঢুকিয়ে রেখে দাও, এটা হচ্ছে ফর্মুলা। বি স্কোয়ার মাইনাস 4ac সমান সমান যদি 0 হয়, তাহলে সমীকরণের বীজদ্বয় বাস্তব আর সমান হবে। এবার খালি মানগুলো পুট করলাম, তা তোমরা জানো কোনটা এ, কোনটা বি, কোনটা সি। তাহলে এ হচ্ছে এখানে কিছু নেই, মানে 1, এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 1, এখানে এক্স সহগ কত? p-3, এটা হচ্ছে বি, আর এখানে যেটা থাকে সেটা হচ্ছে সি। এবার মানগুলো খালি পুট করে গেছি, দেখো আর কিচ্ছু করিনি। তারপরে কি p-3, বি এর জায়গায় p-3 বসিয়েছি, 4, এ এর মান কত? 1 বলেছি, সি এর মান কত? p বলেছি। তাহলে এবার এটা a মাইনাস বি, পিটাকে a ধরেছি আর 3টাকে b ধরেছি, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা পড়েছে a স্কোয়ার মাইনাস 2b প্লাস b স্কোয়ার, আর 4 1 কে 4, 4p। তারপরে যে কি কি ক্যালকুলেশন করেছি, ক্যালকুলেশন করে যোগ বিয়োগ করেছি, -6p - 4p, তাহলে -10p হয়েছে। তো এবার মিডিল ফ্যাক্টর করেছি, যারা মিডিল ফ্যাক্টর জানো নিশ্চয়ই করতে পারবে। দেখে নাও কীভাবে অঙ্কটা করেছি। নাও খাতায় খালি অঙ্কগুলো টুকবে, তারপরে নিজে নিজে প্র্যাকটিস করবে, অঙ্কগুলো তৈরি হয়ে গেল। পরীক্ষায় আসবে, তোমরা করে দিয়ে চলে আসবে। হয়তো হুবাহু এটা তুলে দিল না, কিন্তু এই ধরন, তোমরা ধরনগুলো প্র্যাকটিস করবে, মনে রাখবে যে কীভাবে করা হচ্ছে। প্যাটার্ন, যেটাকে বারবার আমি একটা কথা বলি, প্যাটার্ন। সংখ্যা চেঞ্জ করতে পারে, ঠিক আছে? এই ইকুয়েশনের জায়গায় একটা অন্য ইকুয়েশন তৈরি করলো, কিন্তু এই যার এটা মনে থাকবে তার এইটা মনে থাকবে, আর যেই এটা মনে থাকবে কীভাবে মানগুলো পুট করে সেটা করা হয় সেটা তোমাদের বুঝতে হবে। এটাই হচ্ছে অঙ্ক, প্যাটার্নগুলো শেখো। তারপরে যে অঙ্কটা দিয়েছে, এবিসি ত্রিভুজের এবিসি 90 ডিগ্রি, এবি 5 সেমি, বিসি 12 সেমি হলে ওই ত্রিভুজটির পরিব্যাসার্ধ নির্ণয় করো। ঠিক আছে, এবিসি 90 ডিগ্রি, এবি 5 সেমি, বিসি 12 সেমি। তা এটা কি হয়ে গেছে, বি কোণটা যেহেতু 90 ডিগ্রি, তাহলে এসিটা কি হয়ে গেছে? অতিভুজ হয়ে গেছে। সমকোণের বিপরীতে যে থাকে সে অতিভুজ, তাহলে এসি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, পিথাগোরাসের সেই সূত্র। মানগুলো পুট করেছি, তাহলে এসির মানটা বার করে ফেলেছি কত? 13। তাহলে পরিব্যাসার্ধ কত হবে? এটা এসিটা কি হয়ে গেছে? ব্যাস। এসিটা হয়ে গেছে ব্যাস, পরিব্যাসার্ধটা আমার দরকার। পরিবৃত্ত তো, একটা পরিবৃত্ত আছে, ভালো করে বুঝবে জিনিসটা, পরিবৃত্ত আছে। তাহলে ব্যাসার্ধটা কত? এইটা হচ্ছে, এই সরি, এসিটা তাহলে কি হয়ে গেল? ব্যাস হয়ে গেল। তাহলে ব্যাসার্ধটা কত হবে? 2 দিয়ে ভাগ করে দিয়েছি, ঠিক আছে? বুঝতে পেরে গেছো? খুব সোজা অঙ্ক, এটা সোজা অঙ্ক দিয়েছে, কিন্তু ঘাবড়ে যাওয়া, পরিব্যাসার্ধ কি, হ্যাঁ, বুঝিয়ে দিলাম। এবার যে 6-এর অঙ্কটা দিয়েছে, 6-এর অঙ্কটা বেশ বড় অঙ্ক, তাও আমি তোমাদের করে দিয়েছি। ক্রিটিক্যাল আছে, সোজা না, একদম সোজা অঙ্ক নয়। ভালো করে দেখে নাও অঙ্কটা, অঙ্কটা ভালো করে পড়বে। এবিসি কোণটা হচ্ছে 90 ডিগ্রি, তার মানে বি কোণটা হচ্ছে কি 90 ডিগ্রি। তাহলে বি যদি 90 ডিগ্রি হয়, তার মানে কি এসিটা কি হয়ে গেল? অতিভুজ হয়ে গেল। এবার এটাকে লম্ব ধরো বা এটাকে লম্ব ধরো, একটা লম্ব ধরলে একটা ভূমি ধরতে হবে, একটা ভূমি ধরলে একটা লম্ব, এটা হচ্ছে মূল কথা। এবার কীভাবে করেছি অঙ্কটা, এবার খালি খেয়াল করো। করে দিয়েছি, পুরো ডিটেলস করে দিয়েছি, দেখো। এসি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার, মানগুলো বসিয়েছি, তাহলে এসির মানটা বেরিয়ে গেছে। আবার এবিডি সমকোণী ত্রিভুজের, এবিডি এবিডি সমকোণী ত্রিভুজ, কোন ত্রিভুজটাকে ধরছি খেয়াল করবে, এ বিডি। তাহলে ওখানে কোনটা অতিভুজ, কোনটা লম্ব, কোনটা ভূমি। আবার বিডিসি সমকোণী ত্রিভুজ বার করেছি। এবার 1 নম্বর থেকে কি পাই সেটা বার করেছি, 1 নম্বর থেকে মানগুলো খালি পুট করেছি। দেখো কীভাবে করেছি, খেয়াল করবে। আমি কিন্তু অত ডিটেলস বোঝাচ্ছি না, ডিটেলস বোঝাতে গেলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার হবে। তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি, একটা স্টেপ আমি জাম্প করিনি। যদি জাম্প করতাম তাহলে একটা কথা ছিল, সেই জায়গাগুলো আমি হাইলাইট করছি। তোমরা খালি অঙ্কটা দেখো, হ্যাঁ। যদি মাধ্যমিকে কঠিন প্রশ্ন করে, তোমাদের তো করে আসতে হবে, হ্যাঁ। তা সেগুলো কীভাবে করেছি একটু
শিখে নাও। দেখো, ঠিক আছে? এবার আমি নেক্সট পেজে যাচ্ছি। আমি স্টেপ জাম্প করিনি বলে একটু বড় হয়েছে, কিন্তু তাও অঙ্কটা কিন্তু খুব ছোট করা যাবে না। তোমরা খেয়াল করো কীভাবে করেছি অঙ্কগুলো, খেয়াল করবে। হ্যাঁ, ভালো করে খেয়াল করো জিনিসগুলো। দেখো, ঠিক আছে? দেখছো? হুম, আস্তে আস্তে আমি এগিয়ে নিয়ে যাচ্ছি। দেখো, নিশ্চয়ই বুঝতে পারবে আমি কিন্তু কোনো স্টেপ জাম্প করিনি। স্টেপ জাম্প করলে একটা কথা ছিল, করিনি। ডিটেলস তোমাদেরকে অঙ্কটা বুঝিয়েছি, কত বড় অঙ্কটা, তাহলে বুঝতেই পারছো নিজেরাই। হুম, কিন্তু এই অঙ্কটার মাধ্যমে কিন্তু অনেক কিছু তোমরা শিখতে পারবে। এটা হচ্ছে আমার মূল কথা, তাই জন্য আমি অঙ্কটা করে দিয়েছি। নাহলে এটাকে কিন্তু আমি স্কিপ করে দিতাম। অনেকটাই বড়, অনেকটাই বড় অঙ্ক। আর যারা অঙ্ক প্র্যাকটিস করছে তাদের কাছে এগুলো জল ভাত। এই অঙ্কগুলো তাদের কাছে জল ভাত। যারা টার্গেট নিয়েছে যে 100 পাবো, 90 থেকে 100-র মধ্যে যারা পাবে তাদের কাছে এই অঙ্কগুলো জল ভাত একদম। দেখো, একটা তারা অনেক স্ট্যান্ডার্ড লেভেলে এখন পৌঁছে গেছো, আর 1 মাস বাকি। ঠিক আছে? বুঝতে পারলে অঙ্কটা? তো নেক্সট ওয়ান, তারপরে যে অঙ্কটা দিয়েছে সেটাও কিন্তু বেশ বাঘা অঙ্ক দিয়েছে। দেখো কীভাবে করেছি। কী বলেছে অঙ্কটা দেখে নিই। এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, কর্ণ দুটি পরস্পরকে পি বিন্দুতে ছেদ করে। এপিবি কোণ 120 ডিগ্রি, তাহলে সিবিডি কোণ 60 ডিগ্রি হলে এডিবি কোণ কত? এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ করেছি। এই কোণটা 60 ডিগ্রি দিয়েছে, আর এপিবি কোণ কত দিয়েছে? 120 ডিগ্রি দিয়েছে। এইটা দিয়ে দিয়েছে। এবার তোমাকে কি চেয়েছে? দেখো, কি চেয়েছে না চেয়েছে তোমাকে সেরমভাবেই আমি তোমাকে করে দিয়েছি, যাতে ছবি দেখে দেখে তুমি বুঝতে পারো। এবং তোমার এই অঙ্ক করলে তোমার ব্রেন খুলবে, চিন্তা শক্তি অনেক বেড়ে যাবে, খালি বুঝবে, ইন্টারেস্ট পাবে। নিজে নিজে চিন্তা করো। দেখো, কোনো যদি সমস্যা থাকে কোনো জায়গায়, তা আমাকে অবশ্যই কমেন্টসে জানিও, আমি সেই জায়গাটা হাইলাইট করার চেষ্টা করব। আমি আবারও বলছি, চেষ্টা করব। আশা করি তোমরা বুঝতে পারবে। যারা এই লেভেলের অঙ্ক করছো তারা বুঝতে পারবে। আমি বারবারই একই কথা বলি, যারা এই লেভেলের অঙ্ক করছো তারা বুঝতে পারবে। আর যারা এখনো এই লেভেলে পৌঁছাওনি, ও দেখাটাই এখন সার হবে। তাও যদি একটু মন দিয়ে করো, যদি কেউ মন দিয়ে করে, আমি আবারও বলছি, যদি কেউ মন দিয়ে করে তারা শিখে যাবে। অনেকে ফাঁকি দেয়, তাদেরকে ফাঁকিবাজ বলা হয়। তাদের ব্রেন থাকা সত্ত্বেও তারা অঙ্ক করে না, বা পড়াশোনাই তারা করে না। হয়তো 2 ঘন্টা লেবার দেওয়ার প্রয়োজন, সে 1 ঘন্টা দিচ্ছে। সে ভাবছে যে পাস তো করে যাচ্ছি, কিন্তু সে যদি 2 ঘন্টা দেয়, অনেকের থেকে ভালো রেজাল্ট করতে পারে। এরকম বহু ছেলে মেয়ে আছে, আমি জানি তাদেরকে। তাদের ব্রেন দুর্দান্ত ব্রেন, কিন্তু তারা সেটাকে ইউটিলাইজ করে না। ঠিক আছে? তা সেটা তারা পরে গিয়ে হয়তো আফসোস করে যে কেন করলাম না। কারণ একটা ব্যাপার আছে তো, সেগুলো ইউটিলাইজ করলে তারা অনেক কিছু এগিয়ে যেতে পারে। তো দেখো, লিখতে দিচ্ছি না। দেখো, মোটিভেশনাল স্পিচ দিলেই যে কারো মনের পরিবর্তন হয়ে যাবে, আমি সেটা খুব একটা বিশ্বাস করি না। যে করার সে ঠিক করে, আর যে করার না, ও হাজার বোঝালো সে করবে না, এটা গ্যারান্টি। কারণ হাজার হাজার বছর ধরে বহু মনীষী জন্মগ্রহণ করেছে। তা তাদেরকে আমরা কতটা ফলো করি, তারা যে কথাগুলো বলেছে তারা আমরা কতটা আমরা পালন করি, খুব নগণ্য পার্সেন্টেজ না। তাই পৃথিবীটা তাহলে অন্যরকম হতো। বহু মনীষী জন্মেছে, মোটা মোটা বই লেখা হয়ে গেছে, কিন্তু যারা করার তারা করে। আমি বলেছি, আর যারা করার তাদেরকে বোঝাতে হয় না, তারা ঠিক করে যাচ্ছে। আর যারা করার নয় তাদেরকে শত বোঝালেও কিছু হয় না। দেখো, দেখে নাও, পরিমাণটা দেখে নাও, আমি এগিয়ে যাচ্ছি।
খেয়াল করবে, স্লোলি আমি এগোচ্ছি, ডিটেলস করেছি, আমি বাদ দিইনি, একদম প্রবাদ্যর মতন অঙ্কগুলো করে গেছি, যাতে তোমরা একটা শিক্ষণীয় বিষয়, এই যে দুটো অঙ্ক দিয়েছে একটা শিক্ষণীয় জায়গা, শেখার জায়গা আছে, সেটাকে ধরতে হবে। যারা করবে তারা শিখতে পারবে, অনেক কিছু শিখতে পারবে, এই দুটোর মাধ্যমে অনেক কিছু জ্যামিতি সম্বন্ধে অনেক কিছু পেয়ে যাবে, এবং তারা মজা পাবে, অঙ্কগুলো করে তারা মজা পাবে। আর জানি আমি তারা করবেই, যারা করা তারা করবেই, তারা ভয় পায় না। নাও, ঠিক আছে, পিডিএ কোণ বার করে দিয়েছি 60 ডিগ্রি। তারপরের অঙ্কটা দেখো, এটা ছোটোখাটোই অঙ্ক আছে। 2 sin থিটা ইন্টু কস থিটা ইকুয়াল টু কস থিটা। কস থিটাকে এবারে নিয়ে এসেছি, তাহলে কত হলো 0। তাহলে আমরা প্রথমে কী করলাম, কস থিটাটাকে কমন নিলাম, তো 2 sin থিটা মাইনাস এখানে কি কিছু নেই মানে 1, তাহলে আইদার কস থিটা ইকুয়াল টু কী করলাম 0 ধরলাম, তাহলে কস থিটা 0-তে কসের মান কত, কস 90 ডিগ্রি, তাহলে কস কেটে গেল, থিটা কত 90 ডিগ্রি। আবার অর 2 sin থিটা ইকুয়াল টু কত, 2 sin থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, তা 2 sin থিটা ইকুয়াল টু 1টাকে উপরে নিলাম, তাহলে 1 আর 2টাকে কী করলাম এবারে নিয়ে চলে এলাম, ভাগ হয়ে গেল, তাহলে 1/2, সাইন 1/2 এর মান কত, সাইন 30 ডিগ্রি, ঠিক আছে, সাইন সাইন কেটে গেল, থিটার মান কত 30 ডিগ্রি, তাহলে থিটার 90 ডিগ্রি হতে পারে, 30 ডিগ্রি হতে পারে। তারপরে 11 অঙ্কটা, একটি ঘড়ির ঘন্টার কাঁটা 1 ঘন্টায় কোণ উৎপন্ন করে কত, 360 ডিগ্রি। একটা বৃত্ত, ঘড়িটা কি একটা বৃত্তর আকারে থাকে, তা সেই পুরোটা ঘুরে আসতে, ঘড়ির যে কাঁটাটা, ঘন্টার কাঁটাটা পুরোটা ঘুরছে, তা কত ডিগ্রি ঘুরবে 360 ডিগ্রি ঘুরবে, তাহলে 1 ঘন্টায় কত ঘন্টায় কোণ উৎপন্ন করবে কত, 12টা ঘর, 12 দিয়ে কী করলাম আমরা ভাগ করে দিলাম, তার এক একটা ঘর কত ডিগ্রি করে, 30 ডিগ্রি করে, মানে 12টা থেকে একটা, একটা থেকে দুটো, দুটো থেকে তিনটে, তা কত ডিগ্রি করে আছে, 30 ডিগ্রি করে। তাই এটা হচ্ছে ষষ্ঠিক মান। বৃত্তীয় মান কী করতে হয় 30 ডিগ্রি, আর পাইসি পাই 180, পাইসির মান হচ্ছে 180, 180 কেটেই 1 থাকে, তাহলে সবসময় এটাকে এইটা দিয়ে গুণ করবে, বৃত্তীয় মান বার করতে বললেই ডিগ্রিটাকে ওইটা দিয়ে গুণ করবে, বেরিয়ে যাবে, বেরিয়ে গেছে। এই ধরনের অঙ্ক আসতে পারে, মানে বৃত্তীয় মান ষষ্ঠিক মান আসে। এবার 10-এর অঙ্কটা, 10-এর অঙ্কটা 10-এর অঙ্কটা কী বলেছে, 10-এর অঙ্কটাও সোজা। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 12 সেমি দিয়ে দিয়েছে, আয়তন দিয়ে দিয়েছে, শঙ্কুর তির্যক উচ্চতা কত। তাহলে শঙ্কুর লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের ফর্মুলা কি, 1/3 পাই আর স্কয়ার এইচ ঘন একক। তাহলে লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনটা কত দিয়েছে, 100 পাই, তো ইজুকাল টু কত, এটা প্রশ্ন অনুসারে। হ্যাঁ, তাহলে এখানে আমরা কি করলাম, 12 আর 3 কাটাকুটি করলাম, 3 4 12, তাহলে 4 পাই আর স্কয়ার, তাহলে 4 পাই আর স্কয়ার কি বাদিকে রাখলাম, আর 100 পাইটাকে কি করলাম ডান দিকে রাখলাম, তাহলে আর স্কয়ারের মানটা বার করবো, আর এর মানটা, তাহলে এই 4 পাইটাকে তলায় পাঠিয়ে দিলাম, পাই পাই কেটে গেল, 100কে 4 দিয়ে ভাগ করলে কত হলো 25 হলো, তাহলে আর এর মানটা কত হবে, আর আর স্কয়ার যদি 25 হয়, তাহলে আর প্লাস মাইনাস √25, আর এর মান প্লাস মাইনাস, তাহলে শঙ্কুর তাহলে তির্যক উচ্চতাটা কত, আর এর মান তো বেরিয়ে গেল। তা আমরা জানি কি এল স্কয়ার প্লাস এ স্কয়ার প্লাস আর স্কয়ার, আমরা আগেই বুঝিয়ে দিয়েছি কোনটা অতিভুজ, কোনটা লম্ব, কোনটা ভূমি। এবার মানগুলো পুট করলাম, মানগুলো পুট করে এল এর মানটা বার করলাম, তাহলে তির্যক উচ্চতা কত বেরিয়ে গেল, 13। ক্লিয়ার? তবে নেক্সট ওয়ান, তারপর একটা খুব ভালো এবং বুদ্ধির অঙ্ক দিয়েছে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান 25 দিয়েছে। আমরা কি করলাম, স্কোয়ারিং বোথ সাইড, উভয় পক্ষকে বর্গ করে নিয়েছি। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ারের ফর্মুলা কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, 2ab প্লাস 2bc প্লাস 2ca, সেরকম এক্স ওয়াই জেডে ওরমভাবেই ফর্মুলাটা টুকে দিয়েছি। আর 25-এর বর্গমূল হচ্ছে 625। তাহলে এখানে আমরা কি করেছি, 2টাকে কমন নিয়েছি, 2টা কমন নেওয়ার পরে এবার 2 এই মানগুলোকে পুট করেছি। কী মানগুলো পুট করেছি, হ্যাঁ কী মান পুট করেছি, কী বলেছে, 240.5, এইটার জায়গায় 240.5 লিখেছি, 2 দিয়ে গুণ করেছি, কত বেরিয়েছে 481 বেরিয়েছে, 481টাকে ওপরে নিয়ে গেছি 144 বেরিয়েছে। তাহলে আবার কি করেছি, এর বর্গমূল করে দিয়েছি, এই বর্গমূল এদিকেও বর্গমূল করে দিয়েছি, তাহলে কি বেরিয়েছে √, আর 144-এর বর্গমূল কত 12। তাহলে এইটা কেন করেছি, এই √টা কেন করেছি, কারণ আয়ত ঘনকের কর্ণর ফর্মুলা কি, √, দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার, এক্সটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ, এটা হচ্ছে উচ্চতা, তার √, তাহলে এটা হচ্ছে কি কর্ণ। তাহলে ঘরের মধ্যে যে বৃহত্তম দণ্ড রাখা যায় তার দৈর্ঘ্য কত, 12 একক। বিউটিফুল অঙ্ক দিয়েছে, অঙ্কটা খুব ভালো দিয়েছে, ভালো করে প্র্যাকটিস করবে, বিউটিফুল অঙ্ক, স্ট্যান্ডার্ড অঙ্ক। তারপরের যে অঙ্কটা,
এটা একটু কঠিন অঙ্ক। প্রথম 2n+1 সংখ্যক ক্রমিক স্বাভাবিক সংখ্যার মধ্যবর্তী n+1তম পদ সংখ্যা। তো n+1 সমান সমান কি হবে? ধরে নিলাম তিনটে পার্ট ধরলাম, তা 3 দিয়ে ভাগ করেছি। দেখো কীভাবে ক্যালকুলেশন করেছি, এবার ক্যালকুলেশন করে দিয়েছি, অঙ্কটা শেষ হয়ে গেছে। এটাও দারুণ অঙ্ক। ভালো করে এই অঙ্কটা একটু অন্যরকম অঙ্ক আছে, প্র্যাকটিস করে নিও। আজকে এই পর্যন্ত রইল। পরের ভিডিওতে আবার পরের পেজ নিয়ে আলোচনা করা যাবে, ঠিক আছে? হ্যাঁ, তোমাদের একটাই কথা, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। ঠিক আছে? এটা তোমাদের কাছে একটা রিকোয়েস্ট। তাহলে চ্যানেলটা আমার গ্রো হবে, আমিও ইন্টারেস্ট পাবো আরও নতুন কিছু করার। ঠিক আছে? গণিতের মজা চ্যানেলটা আশা করি তোমাদের ভালোই লাগছে, তোমরা কিছু শিখতে পারছো। তাহলে ঠিক আছে, আজ এই পর্যন্তই থাক, তোমরা প্র্যাকটিস করতে থাকো।